আমি চাইলেও ওসমান হাদি হইতে পারবেন না, আমি চাইলেও ওসমান হাদি হইতে পারবো না। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকার থেকে ওসমান হাদির মতো 2 মিনিট জীবন নিয়ে বেঁচে থাকা বেশি সম্মানের। এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন শরীফ ওসমান হাদি। গভীর কোমায় থাকা এই নেতাকে নিয়ে চিকিৎসকরাও আশার বাইরে কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। কিন্তু প্রশ্ন একটাই, হাদি কি আসলে টার্গেট ছিলেন নাকি তিনি কেবল শুরু? আমাদের হাতে উঠে এসেছে এক ভয়ঙ্কর হিট লিস্ট, যেখানে উঠে এসেছে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আখতার হোসেনের নাম। কে হচ্ছেন পরবর্তী শিকার? লন্ডন থেকে পাঠানো এক গোপন সংকেত, গোয়েন্দা সংস্থার টেবিলে পড়ে থাকা ফাইল, আর আইন শৃঙ্খলা বাহিনীর রহস্যজনক নীরবতা, সবকিছুই কি কাকতালীয়? জুলাই বিপ্লবের নায়কদের নিশ্চিত করার এই নীল নকশা কি আগেই ফাঁস হয়ে গিয়েছিল? আর যদি হয়ে থাকে তাহলে কেন সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সব জেনেও নীরব? আজ আমরা ফাঁস করব সেই ষড়যন্ত্র, যার সত্য জানলে আপনিও শিওরে উঠবেন। হাদি গুলি খায়, অন্য কেউ না। এর কারণ হাদি শুধু জুলাই বিপ্লবী না, হাদি একজন আপাদ মস্তক ভারতীয় আগ্রাসন বিরোধী। গত 12 ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা ঠিক পরদিনই দেশ কাঁপিয়ে ওঠে এক লোমহর্ষক ঘটনায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় অত্যন্ত ঠান্ডা মাথায় সূক্ষ্ম পরিকল্পনায় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি চালানো হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর। লক্ষ্য ছিল একটাই, নিশ্চিত হত্যা। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। কিন্তু এখানেই শেষ নয়। আপনারা কি জানেন, হাদির ওপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি ছিল একটি অনেক বড় ষড়যন্ত্রের টেস্ট কেস মাত্র। আজও হাসপাতাল আইসিইউতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পড়ে আছেন হাদি। চিকিৎসকদের ভাষায় তিনি ডিপ কোমায়। তার বেঁচে থাকাটাই এখন অলৌকিক। কিন্তু প্রশ্ন একটাই, হাদি কেন টার্গেট হলেন? আর তার সঙ্গে তালিকার বাকি নামগুলোর সম্পর্কই বাকি। ঘটনার প্যাটার্ন, সিসিটিভি বিশ্লেষণ এবং একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যে উঠে এসেছে এক ভয়ঙ্কর চিত্র। যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, আজ যারা বাংলাদেশের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলেন, তারাই এখন টার্গেট কিলিংয়ে পরিণত। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গোয়েন্দা সূত্র ছড়িয়ে পড়া সেই তালিকায় রয়েছে একাধিক ভারী নাম। জাতীয় নাগরিক পার্টির কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব আখতার হোসেন এবং মুখপাত্র সামান্ত শারমিন। বাদ যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচিত দুই মুখ, হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এছাড়া রয়েছে এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম এবং শিবিরের একাধিক পরিচিত নেতা। তাহলে প্রশ্ন থেকেই যায়, এটা কি শুধু আতঙ্ক ছড়ানোর চেষ্টা, নাকি দেশকে অস্থিতিশীল করার এক সুপরিকল্পিত নীল নকশা? কিন্তু এখানেই শেষ নয়। এই ভয়ঙ্কর হিট লিস্টে উঠে আসছে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস সালাউদ্দিন আম্বার, ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙার ঘটনায় যাদের নাম জড়িয়েছিল, তাদের অনেকের নামও এখানে এই তালিকায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টি হলো, হাদির উপর হামলার আগেই তিনি জানতেন তার জীবন চরম ঝুঁকির মধ্যে। হামলার আগে তিনি ফেসবুকে পোস্টে লিখেছিলেন তিনি শহীদ হতে প্রস্তুত। তিনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই নয়, আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও সরাসরি যোগাযোগ করেছিলেন। নিজের আশঙ্কার কথা জানিয়েছিলেন স্পষ্ট ভাষায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। 12 ডিসেম্বর ঠিকই বুলেট বিদ্ধ হতে হলো তাকে। এখন প্রশ্ন উঠেছে, দেশে গোয়েন্দা সংস্থাগুলো কি ঘুমাচ্ছিল? উত্তরটা শুনে চমকে উঠবেন না, কারণ তারা ঘুমাচ্ছিল না, তারা জানতো, সব জানতো। আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। গত সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্য প্রবাসী এক বাংলাদেশি আইনজীবী, যিনি পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে কাজ করেছেন, তিনি সরকারের কাছে একটি টপ সিক্রেট তথ্য পৌঁছে দিয়েছিলেন। তার কাছে ছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য। জুলাই বিপ্লবের 3 থেকে 4 জন শীর্ষ নেতাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই তথ্য তিনি শুধু গোয়েন্দা সংস্থাকেই দেননি, সরকারের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়ে তা দিয়েছিলেন। এমনকি তিনি দেশে এসে সরাসরি বৈঠক করেছিলেন হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে। তাদের স্পষ্টভাবে সতর্ক করেছিলেন, আপনাদের উপর হামলা আসন্ন, দ্রুত ব্যবস্থা নিন। কিন্তু তারপর কি হলো? সরকার কি কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছিল? পুলিশ প্রশাসন কি কোনো কার্যকর প্রিভেন্টিভ মেজার নিয়েছিলেন? দৃশ্যমান বাস্তবতা বলছে না। হাদি গুলিবিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি। ওই আইনজীবী বারবার সতর্ক করেছিলেন, দ্রুত ব্যবস্থা না নিলে সবচেয়ে বড় বিপদ আসতে পারে। আর আজ তার সেই আশঙ্কাই বাস্তব হয়েছে। হাদির রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ, আর দেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর প্রশ্নের সামনে। এই হামলা কি শেষ, নাকি এটি কেবল শুরু? প্রিয় দর্শক, আপনারা যারা সত্য প্রকাশে আমাদের এই লড়াইকে সমর্থন করেন, তারা আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন। এবার আসি মূল আলোচনায়। হাদির উপর হামলার পর যখন সারা দেশ তোলপাড়, ঠিক তখনই পুলিশের ভূমিকা নিয়ে উঠতে শুরু করেছে গুরুতর প্রশ্ন। এই হামলার পর আইজিপি বাহারুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোনো থ্রেট বা হুমকির তথ্য নাকি পুলিশের কাছে ছিল না। একবার চিন্তা করুন, একজন আন্তর্জাতিক মানের আইনজীবী সেপ্টেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে সতর্ক করে আসছেন, আর দেশের পুলিশের সর্বোচ্চ কর্মকর্তারা বলছেন তিনি কিছুই জানতেন না। এটা কি নিছক সমন্বয়হীনতা, নাকি শস্যের ভেতরে লুকিয়ে আছে ভূত? সূত্র বলছে, সরকারের পক্ষ থেকে সম্ভাব্য টার্গেট থাকা নেতাদের ব্যক্তিগত দেহরক্ষী বা বডিগার্ড নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু জুলাই যোদ্ধারা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশে রাজনীতি করতে চান, তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। তাতে যুক্তি ছিল স্পষ্ট, বডিগার্ড নিয়ে চলাফেরা করলে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। কিন্তু প্রশ্ন হলো, এই আবেগী সিদ্ধান্তই কি আজ কাল হয়ে দাঁড়ালো?
নাকি যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার তারা ইচ্ছে করে চোখ বন্ধ করে রেখেছিল? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কেন এই হামলা, কেন এই হিটলিস্ট? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অত্যন্ত বড় দুটি কারণ। প্রথমত প্রতিশোধ। হাদি এবং এই তালিকার বাকিরা ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড কিংবা সম্মুখ সারির যোদ্ধা। আওয়ামী লীগের দীর্ঘদিনের সাজানো ক্ষমতার কাঠামো যারা ভেঙে চুরমার করে দিয়েছিল, তাদের উপর হামলা যে পরাজিত শক্তির প্রতিশোধ তা বুঝতে রকেট সায়েন্স লাগে না। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ভূ রাজনীতি। ইন্ডিয়ান ফ্যাক্টর শরীফ ওসমান হাদি দীর্ঘদিন ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছিলেন এক উচ্চকণ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি বারবার বলে আসছেন, জান দেব জুলাই দেব না। দেশের স্বার্থে এই আপসহীন অবস্থানের কারণে তিনি হয়ে উঠেছিলেন ভিনদেশি প্রভুদের চোখের কাঁটা। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে স্পষ্ট দেখা যায় হাদিকে হত্যার চেষ্টা করা হয়েছিল অত্যন্ত ঠান্ডা মাথায়। হামলাকারীরা জানতো কখন তিনি বের হবেন, কোথায় যাবেন, কোন মুহূর্তটি সবচেয়ে উপযুক্ত। এই মাত্র ইন্টেলিজেন্স কোনো সাধারণ গুন্ডা বা মাস্তানের থাকা সম্ভব নয়। এর পেছনে যে বড় কোনো রাজনৈতিক বা আন্তর্জাতিক এজেন্সির হাত থাকতে পারে সেই সন্দেহ ক্রমেই জোরালো হচ্ছে। রাকসুর নেতা জিএস সালাউদ্দিন আম্বার জানিয়েছেন তিনি প্রতিদিন শত শত হত্যার হুমকি পাচ্ছেন, এমনকি তার বাবা মায়ের ছবি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। একের পর এক হুমকি, মানসিক চাপ, ভয়ের পরিবেশ তৈরি। এগুলো কি কেবল ভয় দেখানোর কৌশল, নাকি এর মাধ্যমে সবাইকে একটি স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে, চুপ হয়ে যাও, নইলে পরিণতি হবে হাদির মতো? এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করেছে। বিএনপি নেতা তারেক রহমান দেশে ফেরার দিন নির্ধারণ ঘোষণা হয়েছে 25শে ডিসেম্বর। ঠিক তার আগমনের প্রাক মুহূর্তেই এই ধরনের টার্গেট কিলিং, এটা কি নিছক কাকতালীয়, নাকি পরিকল্পিতভাবে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা? নির্বাচনের মাঠ যেন ফাঁকা থাকে, বিপ্লবের মুখগুলো যেন ভয়ে ঘরে ঢুকে যায়। এই লক্ষ্যে কি এই হামলার ছক কষা হয়েছে? চট্টগ্রামে কিছুদিন আগে বিএনপির প্রার্থীর উপর হামলার ঘটনা আমরা দেখেছি। সেখানে একজন কর্মী প্রাণ হারিয়েছে। অর্থাৎ প্যাটার্নটা এখন আর অস্পষ্ট নয়। যারা মাঠে থাকবে তাদের সরিয়ে দেওয়া হবে। এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো হাদির উপর হামলার পর বাকিরা কি নিরাপদ? হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, তাদের নিরাপত্তা কে নিশ্চিত করবে? যে রাষ্ট্রযন্ত্রের কাছে 3 মাস আগে সুনির্দিষ্ট ও স্পর্শকাতর তথ্য ছিল, যারা সেই তথ্য পেয়েও কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে, তখন সাধারণ মানুষ যাবে কার কাছে? ওই যুক্তরাজ্য প্রবাসী আইনজীবী স্পষ্ট করে বলেছিলেন তার কাছে থাকা তথ্য ছিল বিশ্বাসযোগ্য এবং অত্যন্ত সংবেদনশীল। তিনি কোনো রাজনৈতিক স্বার্থে নয়, তিনি শুধু দেশের মঙ্গলের কথা ভেবেই সে তথ্য দিয়েছিলেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা নাকি চরম অবহেলার কারণে সেই তথ্য বাস্তবে কোনো কাজে আসেনি। আল্লাহ না করুক আজ যদি হাদি মারা যায়, তাহলে এর দায়ভার কার? যারা আগেই জেনেও চুপ ছিল, যারা ব্যবস্থা নিতে পারত কিন্তু নেয়নি, তাদের কি কখনো বিচারের আওতায় আনা হবে? জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়। কিন্তু সেই বিপ্লবের নায়করাই যদি আজ নিজ দেশেই পরাধীনতার শক্তির বুলেটে শিকার হন, তাহলে এই স্বাধীনতার অর্থ কি? হাদির শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন আজ আমাদের বিবেকের দিকে আঙুল তুলে প্রশ্ন করছে। সামনে কঠিন সময়। হাদির উপর হামলাকারীরা হয়তো কোনো এক তদন্তে বেরিয়ে আসবে, কিন্তু আশঙ্কা থেকেই যায় এই ফাইলটাও কি অন্য অনেক ফাইলের মতো নীরবে চাপা পড়ে যাবে? কিন্তু এই যে হিট লিস্ট, এটা তো কোনো গুজব নয়, এটা বাস্তব। আজ হাদি, কাল হয়তো হাসনাত, পরশু সার্জিস। তবে যদি একের পর এক আলো নিভিয়ে দেওয়া হয়, তাহলে এই দেশের অন্ধকার ছাড়া আর কি বা অবশিষ্ট থাকবে? আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুতে আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে, ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন হাদির উপর এই হামলা কি শুধু রাজনৈতিক প্রতিহিংসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র? আপনাদের মতামত কমেন্টে জানান। আর সত্য খবর সবার আগে জানতে আর অন্যের বিরুদ্ধে সাহসী কণ্ঠস্বর হয়ে উঠতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে আরো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।